আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের এই গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবে না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। বেশ কিছুদিন যাবৎ ধাপে ধাপে বৃষ্টি। এই বৃষ্টিতে অনেক জায়গা দেখলাম বন্যায় তলিয়ে গিয়েছে। যাই হোক, এই বিষয়ে আজকে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি মারিয়া আপনাদের মাঝে নতুন একটি ঘটনা তুলে ধরলাম। আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এটা আমার নিজের হাতে লেখা একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, ঘটনাটি মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আর সুমন ভাই, ঘটনাটা আপনার কাছে পাঠিয়ে দিলাম, আশা করব আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। বর্ষাকালের টানা বৃষ্টিতে গ্রামের চারপাশ যেন জলমগ্ন হয়ে আছে। প্রতিদিন নদীর পানি যেন বেড়েই চলেছে। মানুষের চোখে মুখে ভয় আর আতঙ্ক। সেদিন রাতটাও ছিল ভয়াবহ। আকাশে কালো মেঘে বজ্রপাত আর নদীর উত্তাল গর্জন, সব মিলে মনে হচ্ছিল প্রকৃতি যেন অভিশাপ দিয়ে বসে আছে। রাত 12টার দিকে অর্ণব তার নৌকা বেঁধে রাখার জন্য বাসের খুঁটি গাড়তে গিয়েছিল। হঠাৎ দূরে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। বন্যার এই রাতে কেউ বাইরে থাকার কথা না, অথচ সে কান্না শব্দ কোথায় থেকে আসতেছে। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম, কিন্তু সামনে তো কাউকে দেখতে পাই না। পিছন দিকে ঘুরে তাকালাম, পিছনের কেউ নেই। তাইলে কান্না করতেছে কে? আমি বারবার পিছনের সামনে খুঁজতেছি, কিন্তু খুঁজে কাউকেই পাই না। অর্ণবের মনের ভিতরে ভয় কাজ করতে লাগলো। তবুও অর্ণব কৌতূহলবশত তার হাতে টর্চ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। জলের উপরে ভেসে আসতেছে এক তরুণী। তার চুল ভেসে আসে জলের স্রোতে, মুখটা অদ্ভুত ফ্যাকাশে। অর্ণব আতঙ্কিত হলেও এগিয়ে গেল। ডেকে উঠল, কে কে তুমি? কথা বলতেছ না কেন? বলো, কে তুমি? মেয়েটি কোনো কথা বলে না। অর্ণবের প্রশ্নের কোনো উত্তর দেয় না। মেয়েটি যেন মরা মানুষের মতো শুয়ে আছে, তার সারা শরীরটা ভেসে যাচ্ছে। অর্ণব টর্চ নিয়ে তার পিছু করতে লাগলো। সামনের দিকে আরো কিছু দূর এগিয়ে গেল। যে জিনিসটা তার সামনে পড়লো, এটা হয়তোবা অর্ণব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অর্ণব দেখলো তরুণীর ধীরে ধীরে মুখ তুলল। দুটি চোখ এত লাল আর ফোলা যে মনে হচ্ছিল শত বছরের ঘুম ভেঙে গেল আজ। অর্ণব দেখে যেন চমকে উঠল, তার সারা শরীরটা শিউরে উঠেছে। অর্ণবের সারা শরীর কাঁপতে লাগলো। অর্ণব ওখান থেকে কেমন করে পালাবে? সে যেন পালানোর পথ খুঁজে পাচ্ছে না। তার মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিল। সে ওখানে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর হঠাৎই তার জ্ঞান ফিরল। জ্ঞানে ফেরার পরে দেখলো সেই তরুণী ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সে কোনো কথা বলে না, শুধু ভয়ানকভাবে হাসতে লাগলো। হঠাৎ অর্ণব অনুভব করলো ঠান্ডা হাত তার পা জড়িয়ে নিচ্ছে। সে লাফিয়ে উঠে দেখলো চারপাশে অসংখ্য হাত পানির নিচে থেকে বেরিয়ে আসতেছে। অর্ণব কি করবে? অর্ণব নৌকায় বোটে মারতে লাগলো। নৌকা তো কোনো দিকেই এগোচ্ছে না, নৌকা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্ণবের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। অর্ণবের সারা শরীরটা ভয়ানকভাবে কাঁপতে লাগলো।
অর্ণব তার হাতে থাকা বইটা দিয়ে পানির উপরে জোরে জোরে পাড়ি দিতে লাগলো। কিছুক্ষণের জন্য হলেও সে হাতগুলো উধাও হয়ে গিয়েছে। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল। অর্ণব কিছুক্ষণের জন্য হলেও বিশ্বাস করে নিয়েছে হয়তোবা আমি বেঁচে গিয়েছি। তাই বলে অর্ণব সামনে দিকে এগোতে লাগলো নৌকা নিয়ে। সামনে দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে আবারও সেই মেয়ে তার নৌকার সামনে পড়লো। অর্ণব এবারে কি করবে? অর্ণব কোথায় যাবে? অর্ণবের সারা শরীর যেন ঘেমে গিয়েছে। অর্ণব প্রাণপণ চেষ্টা করতে লাগলো এখান থেকে বের হওয়ার জন্য। এর ভিতরেই হঠাৎ করে অর্ণব শুনতে পেল অসংখ্য মানুষের কান্নার আওয়াজ আর ভাঙা ভাঙা বাক্য। আমরা ডুবে গেছি, তুমি আমাদের সঙ্গে এসো। অর্ণব যেন চিন্তায় পড়ে গিয়েছে। কে বা কারা আমার পিছু লাগলো? আমি তাদের কি ক্ষতি করেছি? অর্ণব কান্না করতেছে আর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাবো, আর কখনো এখানে আসবো না। আমি নদীর আশেপাশে আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও। লোকগুলো যেন ভয়ানকভাবে হাসতে লাগলো। তাদের হাসিতে যেন সারা অঞ্চলটা কেঁপে উঠল। চাঁদের আলোতে যেন ঝলমল করতেছে তাদের মুখখানা, এত ভয়ানক চেহারা তাদের। অর্ণব দেখে আবারও জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পরে অর্ণবের যখন জ্ঞান ফিরল, সে দেখলো গলা অবধি পানির ভিতরে সে দাঁড়িয়ে আছে। অর্ণব কি করবে বুঝতে পারে না। অর্ণবের যেন মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। অর্ণবের সেই পানির ভিতর থেকেও তার সারা শরীর ঘামতে লাগলো। অর্ণব তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করলো, কিন্তু তাদের হাত থেকে মনে হয় না অর্ণব রেহাই পাবে। কারণ তারা যেভাবে দল বেঁধে একসঙ্গে এসেছে, অর্ণবকে নিয়ে যাবে তারা। অর্ণব তাদের কাছে হাত জোর করে কান্না করতে লাগলো। অর্ণব বলতেছে, আমাদেরকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব, আমাকে মাফ করে দিন। কিন্তু অর্ণবের কথা কেউই শোনে না। তারা রীতিমতো ভয়ানকভাবে হেসেই চলেছে। তাদের হাসি যেন থামে না। হঠাৎ করে একজন পিছন থেকে এসে অর্ণবের শরীরে হাত দিল। অর্ণব পিছন দিকে তাকিয়ে দেখলো সেই মেয়েটাকে দেখে অর্ণব চিৎকার দিয়ে উঠলো। চিৎকার দিয়ে উঠে ওখান থেকে এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে গলা অব্দি জল নেমে এসেছে। রীতিমতো জল বেড়েই চলেছে অর্ণবকে তুলে নিয়ে যাওয়ার জন্যে। অর্ণব ভালোভাবে বুঝতে পারতেছে আমি আর বাঁচবো না। তারপরেও অর্ণব প্রাণপণ চেষ্টা করতেছে বাঁচার জন্য। অর্ণব সামনে দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু খুব পানি যেন কমতিছে না। রীতিমতো পানি যেন বেড়েই চলেছে। আরো কিছু দূরে এগিয়ে গেল অর্ণব। হঠাৎ করে তার সামনে দেখলো আরেকটি লোক দাঁড়িয়ে আছে। সেও বলতেছে, আমাদের সঙ্গে চলো, আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে নিয়ে যাব। আমরাও জলের তলে তলিয়ে গেছি, তোমাকেও নিয়ে যাব আমরা, আমাদের সঙ্গে চলো, আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। অর্ণব ভয়ানকভাবে কান্না করতে লাগলো, কিন্তু অর্ণবের কান্না কেউ শোনে না। অর্ণবকে তারা নিয়ে যাবে, সেই ডিসিশনরা নিয়ে এসেছে। সবাই দল বেঁধে এসেছে, অর্ণবকে চতুর্দিক থেকে ঘিরিয়ে নিল। অর্ণব কোথায় যাবে? অর্ণবের দুই পা যেন কারা শক্ত করে ধরে আছে। অর্ণব আর নড়তে পারতেছে না। পিছন থেকে সেই মেয়েটি এসে তার মাথায় হাত রাখলো, রেখে বলল, আমাদের সঙ্গে চলো, তুমি আমাদের সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে থাকবো। আমাদেরকে এখানে রেখে তুমি কোথায় যাবে? আমাদের সঙ্গে চলো, তুমি, তোমার তো কেউই নেই, তুমি আমাদের সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে থাকবো, আমাদেরকে ফেলে চলে যেও না। তাই বলে অর্ণবের দুই হাত আরো দুইজন টেনে ধরলো। অর্ণবের মাথাটা সেই মেয়েটির হাতে। অর্ণবকে বলতেছে, আমাদের সঙ্গে যাবে না? অর্ণব বলল, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, আমি আর কখনো আসবো না এই নদীর আশেপাশে, আমাকে মাফ করে দাও এবারকের মতো। অর্ণব অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু তার কোনো ফলই হলো না। অর্ণবকে তারা মারবে বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে।
রীতিমতো জলের স্রোত বেড়েই চলেছে। জল আস্তে আস্তে তার নাক পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে অর্ণবকে জলের নিচে তলিয়ে নিয়ে গেল। অর্ণব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অর্ণবই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে অন্য এক প্রান্তে। অর্ণবের মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চতুর্দিকে থমথমে অবস্থা। চতুর্দিক যেন নীরব হয়ে গিয়েছে। কারো কোনো সার শব্দ নেই, একটি পাখির পর্যন্ত শব্দ নেই। চতুর্দিকে অন্ধকার নেমে এলো। চতুর্দিকে যেন ঘন কুয়াশা নেমে এসেছে। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা অর্ণবকে খুঁজতে বের হয়। অর্ণবকে কোথাও খুঁজে পায় না। দেখে অর্ণবের নৌকা নদীর মাঝ বরাবর একটি বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় আছে। অর্ণব নেই। অর্ণবকে পুরা নদী বেশ ভালোভাবে খোঁজে, অর্ণবকে খুঁজে পায় না। গ্রামবাসীরা বলতেছে অর্ণব কোথায় গেল। কিন্তু কিছু আদিম যুগের কিছু বয়স্ক লোক আছে, তারা হাসতেছে আর বলতেছে আমরা তো জানি অর্ণব কোথায় গিয়েছে। সেই রাক্ষসেরা আবারও মুক্তি পেয়েছে। তারা আবারও কাউকে না কাউকে নিয়ে যাবে। আজকে অর্ণবকে নিয়ে গিয়েছে, খুব শীঘ্রই আবার অন্য কাউকে নিয়ে যাবে। তাই বলছি তোমরা সাবধানে থেকো। কেউ রাত্রেবেলা নদীর পাড়ে এসো না, সন্ধ্যার পরে কেউ নদীর পাড়ে এসো না, তাইলে ঠিক অর্ণবের মতোই হবে তোমাদের অবস্থা। গ্রামবাসীরা তাদেরকে তাড়িয়ে দিল ওখান থেকে। ওদের কোনো কথাই শুনলো না। হঠাৎ করে খুবই ভয়ানকভাবে কে একজন চিৎকার করে উঠল। গ্রামবাসীদের বুঝতে আর বাকি এলো না এটা অর্ণবের চিৎকার। অর্ণবকে চতুর্দিকে খুঁজতেছে কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে গায়েব একটি আওয়াজ। গায়েবী ভাবে কেউ একজন বলছে আমাকে আর খোঁজো না, আমাকে মেরে ফেলেছে। পারলে তোমরা এই নদীর কাছ থেকে চলে যাও। সন্ধ্যার পরে কেউ এই নদীর আশেপাশেও আসবে না, তাইলে আমার মতো অবস্থা তোমাদেরও হবে। তারপর থেকে গ্রামের কেউ আর সন্ধ্যার পরে এই নদীতে আসে না। নদীর মাঝেও থাকে না আর সন্ধ্যার পর। সন্ধ্যার আগ পর্যন্ত সবাই থাকে, সন্ধ্যার পরে আর কেউ নদীর আশেপাশেও থাকে না। কারণ যদি কেউ আসে সন্ধ্যার পরে, তাকে সেই রাক্ষসরা তুলে নিয়ে যাবে। যাই হোক, এই ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আশা করবো সুমন ভাই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। ঘটনাটি আমি আর বড় করছি না, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। যাই হোক সুমন ভাই, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপুরে ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কয়েকদিন যাবত আমার প্রচন্ড জ্বর, যার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারিনি। আপনারা কেউ কিছু মনে করবেন না, আজকে ভিডিওটা আপনাদের জন্য পাঠিয়ে দিলাম। আজকে অসুস্থ, আমি অসুস্থ থাকা অবস্থায় আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছি। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি কথা, লাইক দিতে ভুলবেন না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘুরে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আমাকে ঠিকই যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত হোসেন। আমি এবারই প্রথম আপনাদের মাঝে একটি ঘটনা উপহার দিলাম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, চলুন ঘটনায় চলে যাই। আমি বগুড়ায় থাকি, আমার দেশের বাড়ি বগুড়ায়। বগুড়ায় একটি গ্রামের একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। এটা একটি রেল স্টেশনের ঘটনা। যাই হোক, আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে।
চলুন আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। শহরের বাইরে একটি ছোট্ট রেল স্টেশন আছে। লোকমুখে শোনা যায় রেল স্টেশনে নাকি রাত্রেবেলা যে যায় সে আর ফিরে আসে না। এই রেল স্টেশনে নাকি একটি পুরনো জিন থাকে। সেই জিনটি যে ঘটনাটি ঘটিয়েছিল, প্রথমে যেখান থেকে এর উৎপত্তি, যেখান থেকে শুরু হয়েছিল, সেই বিষয়টাই মূলত আপনাদের মাঝে আমি তুলে ধরব। এটা সেই রেল স্টেশনের সিসি ক্যামেরায় দেখা একটি ঘটনা, সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরব। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। শহরের বাইরে একটি রেল স্টেশন, নাম কাতিনা রেল স্টেশন। ঘটনাটি মাত্র কয়েক বছর আগেকার। রাত ঠিক 12টা। রাত 12টার বাজার আধা ঘন্টা আগে, তার মানে 11:30টায় একটি ট্রেন এই রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। রেল স্টেশনে যে দায়িত্বে ছিল স্টেশন মাস্টার হাজির সাহেব। হাজির সাহেব রেল স্টেশনে বসে ফোন টিপতেছে। হঠাৎ করে বাইরে কিছু একটা শব্দ পেল। সে কানটি খাড়া করে থেকে শুনতে লাগলো। কিছুক্ষণ পরে আবারও সে শব্দ, যেন কিছু একটা বাইরে থেকে চিৎকার দিয়ে ডাকতেছে। আজিজ সাহেব মনে মনে কিছুটা ভয় পেল। আবার চিন্তা করতেছে হয়তোবা কোনো রেল আসতেছে। আজিজ সাহেব খুবই দ্রুত তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে রেলের সময়সূচি দেখলো। সময়সূচিতে এই সময় কোনো রেল আসার কথা না, তবে এরকম শব্দ কিসের? আজিজ সাহেব ভয় না পেয়ে তার চেম্বার থেকে বাইরে গেল। বাইরে যেয়ে হাতে টর্চ নিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলো। কোথাও তো কিছু নেই। হঠাৎ করে আজিজ সাহেবের চোখ পড়ল সেই রেল স্টেশনের এক কোনায়। রেল স্টেশনের কোনায় দেখলো কিছু একটা দাঁড়িয়ে আছে, কিছু একটার ছোঁয়া দেখা যাচ্ছে। আজিজ সাহেব সামনে দিকে এগিয়ে যাচ্ছে আর ডাকতেছে, কে ওখানে? ওখানে কে আছো? আমার সঙ্গে কথা বলো। আজিজ সাহেব তাই বলতেছে আর এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে আজিজ সাহেব পিছনে লক্ষ্য করলো, পিছনে কি একজন দাঁড়িয়ে আছে। আজিজ সাহেব খুবই দ্রুত পিছন দিকে ঘুরে তাকালো। পিছনে দেখলো কেউই নেই। আজিজ সাহেব ওখানে আর দেরি করলো না, সে খুবই দ্রুত তার চেম্বারের ভিতরে প্রবেশ করলো। চেম্বারের ভিতরে ঢুকে দরজাটা আটকে দিল, কারণ সারা রাত আর কোনো ট্রেন নেই। ঠিক সকাল 6টায় ট্রেন আসবে। আজিজ সাহেব চিন্তা করলো, এখন যেহেতু আর কোনো ট্রেন নেই, আমার আর বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি চেম্বারে ঘুমিয়ে পড়ব। তাই বলে 2টা চেয়ার আজিজ সাহেব এক জায়গায় করে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আবারও সেই শব্দ, ঠিক একইভাবে শব্দ করতেছে। আজিজ সাহেব লাফিয়ে উঠল। উঠে তার মনের ভিতরে জানে কিছু একটা কু ডাকতে লাগলো। আজিজ সাহেব খুবই দ্রুত টর্চটি হাতে নিয়ে আবারও বাইরে চলে গেল। বাইরে যেয়ে দেখে কেউই নেই। আজিজ সাহেব বাইরে আর দেরি করলো না, খুবই দ্রুত ভেতরে চলে এলো। হঠাৎ করে আজিজ সাহেব অনুভব করলো ট্রেনের শব্দ। আজিজ সাহেব কানটি খাড়া করে শুনতে লাগলো। আজিজ সাহেবের শোনাটা ভুল না। আজিজ সাহেব যেন অবাক হয়ে গিয়েছে, এত রাতে তো কোনো ট্রেন আসার কথা না, তাইলে ট্রেনের শব্দ কোথা থেকে আসতেছে? আজিজ সাহেব খুবই দ্রুত লাফিয়ে উঠল। উঠে দরজাটা খুলে বাইরে চলে গেল। দেখে একটি ট্রেন আসতেছে। আজিজ সাহেব ট্রেনের জন্যই অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে চোখের পলকে রেলটি স্টেশন ছেড়ে বেরিয়ে চলে গেল। আজিজ সাহেব যেন অবাক হয়ে তাকিয়ে আছে, এত রাত্রে এই রেলটি এসেছে, তারপরেও রেলটি এক মুহূর্তের জন্য স্টেশনে থামলো না। বিষয়টা অস্বাভাবিক। আজিজ সাহেব ভেতরে চলে গেল। হঠাৎ করে
লক্ষ্য করলো তার চেয়ারে কেউ একজন বসে আছে। আজিজ সাহেব ওখান থেকে বলল, কে কে রুমের ভিতরে? কে তুমি? কে বসে আছো? সব কিছু রেকর্ড হচ্ছে সেই স্টেশনে সিসি ক্যামেরায়, কারণ প্রত্যেকটা রুমে রুমে সিসি ক্যামেরা লাগানো, বাইরেও বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগানো আছে। সব কিছু সিসি ক্যামেরা রেকর্ড হচ্ছে। আজিজ সাহেব আবারও জিজ্ঞেস করলো, কে তুমি? কে ওখানে বসে আছো? তোমার পরিচয় দাও। আজিজ সাহেব টস মারল। টস মারার সঙ্গে সঙ্গে দেখে কেউই নেই। আজিজ সাহেব যেন অবাক হয়ে গিয়েছে। একটু আগেই দেখলাম, এক্ষুনি কোথায় উধাও হয়ে গেল। চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগলো আজিজ সাহেব, কাউকে দেখতে পায় না। আজিজ সাহেব কিছুক্ষণের জন্য হলো ভেবে নিয়েছিল, আজকে আমার সঙ্গে এসব কি ঘটে যাচ্ছে? এগুলো কোনো জিনের কারবার না তো, বা কোনো আত্মার কারবার হতে পারে। কিন্তু আজিজ সাহেব আবার চিন্তা করতেছে, আমি এতদিন যাবতেই রেল স্টেশনে আছি, কোনোদিন আমি এসব কিছু দেখিনি, আজকে হঠাৎ করে কেনই বা হবে? আজিজ সাহেব সব কিছু মনের ভুল ভেবে নিয়ে আবারও চেয়ারে চলে গেল, যে শুয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে আজিজ সাহেব ঘুমিয়েও পড়েছে। হঠাৎ করে একটু পরে কিছু একটা পড়ার শব্দে তার ঘুমটা ভেঙে গেল। আজিজ সাহেব লাফিয়ে উঠল, উঠে টর্চটি হাতে নিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলো, কিন্তু ভেতরে তো কিছুই পড়েনি। তাহলে কি বাইরে কিছু পড়লো? আজিজ সাহেব খুবই দ্রুত বাইরে চলে গেল, চতুর্দিকে লাইট দিয়ে খুঁজতে থাকে, কিন্তু কিছুই দেখে না। হঠাৎ করে সেই স্টেশনে বাইরে একটি আম গাছ আছে। সেই আম গাছের ডালে তার চোখ পড়লো। ডালে দেখলেও কিছু একটা বসে আছে। আজিজ সাহেব টর্চটি নিয়ে সে আম গাছের দিকে এগিয়ে যাচ্ছে। আজিজ সাহেব যেন যত এগিয়ে যাচ্ছে, আজিজ সাহেবের মনের ভিতরে ভয় যেন ততই গুরুতরভাবে বাড়তে লাগলো। আজিজ সাহেবের হার্টবিট যেন বাড়তে লাগলো। আজিজ সাহেব সামনের দিকে কিছু দূর এগিয়ে গেল, যে সে আর সামনের দিকে এগোনোর সাহস পায় না। আজিজ সাহেব সামনের দিকে আর এগোলো না, সে দ্রুত দৌড়িয়ে তার ঘরের ভিতরে চলে এলো। রুমের ভিতরে ঢুকতে যেন আজিজ সাহেব অবাক হয়ে গিয়েছে। আজিজ সাহেব দেখে চেয়ারের উপরে কিছু একটা বসে আছে। সে তো মানুষের মতো দেখতে, কিন্তু এত উচ্চতা, এত লম্বা কিভাবে সম্ভব? সে কিছু না হলেও 9 ফিটের উপরে হাইট হবে। প্রায় ছাদের সঙ্গে তার মাথা ঠেকা ঠেকা ভাব হয়ে গিয়েছে। আজিজ সাহেব যেন অবাক হয়ে গিয়েছে। আজিজ সাহেব বলল, কে তুমি? এখানে কি করো? তুমি কোন দিক দিয়ে ভেতরে প্রবেশ করলে? সে লোকটি ভয়ানকভাবে একটি হাসি দিয়ে উঠল, উঠে আজিজ সাহেবকে বলতেছে, তুই আমাকে আগে কখনো দেখিসনি, এখন দেখেছিস, দেখে অবাক হয়ে গিয়েছিস? অবাক হওয়ার কিচ্ছুই নেই। মনে কর, একদিন তোর কাছে একটি ভিক্ষুক এসেছিল, সে তোর কাছ থেকে ভিক্ষা চেয়েছিল, তুই দিসনি। বিষয়টা তুই মোটেও ভালো কাজ করিসনি। তোর উচিত ছিল সেই লোকটিকে ভিক্ষা দেওয়া, কিন্তু তুই দিসনি। আজিজ সাহেব অবাক হয়ে বলতেছে, কে আপনি? আপনি এসব কিছু কিভাবে জানেন? আর ভিক্ষার সঙ্গে আজকের এই ঘটনাগুলোর কি সম্পর্ক? আর আপনিই বা কে? আপনার সঙ্গে তার কি সম্পর্ক? লোকটি আবারও ভয়ানকভাবে হাসি দিয়ে উঠল। লোকটির ভাঙা কণ্ঠ হয়ে আবারও বলল, তুই এসব কিছু বুঝবি না। তোকে আমি যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শোন। তুই এই স্টেশনে আর থাকবি না। যদি আজ বেঁচে থাকিস তাহলে এখান থেকে চলে যাবি, আর কখনো আসবি না। আর আজকে রাতটুকু এই রুম থেকে বাইরে বের হবি না। যদি বের হোস তোর মৃত্যু অবধারিত। তাই বলে ধোঁয়াশা হয়ে লোকটি ওখান থেকে উধাও হয়ে গেল। আজিজ সাহেব যেন অবাক হয়ে গিয়েছে। আজিজ সাহেবের হৃৎপিণ্ডটা যেন
থেমে গিয়েছে। আজিজ সাহেবের শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আজিজ সাহেব বারবার একটি কথাই চিন্তা করতেছে, এই লোকটি কে? এই লোকটি সব কি বলে গেল? আর সে ভিক্ষুকের সঙ্গে এই লোকটিরই কি সম্পর্ক? সেই ভিক্ষুকটাই বা কে? আজিজ সাহেব বারবার সেই ভিক্ষুকের কথাই বলতেছে। কৌতূহলবশত আজিজ সাহেব বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। আজিজ সাহেব মনে করেছে হয়তোবা বাইরে গেলে সেই ভিক্ষুকের দেখা পেলেও পেতে পারে। এসব কিছু ভাবতে ভাবতে আজিজ সাহেব কখন যে বাইরে গিয়েছে সে নিজেও জানে না। হঠাৎ করে কিছু একটা শব্দ পেল আজিজ সাহেব। কেউ একজন আজিজ সাহেবকে ডাকতেছে। আজিজ সাহেব চতুর্দিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে তার চোখে পড়ে না। হঠাৎ করে টর্চ মারলো সে আম গাছের দিকে। আম গাছের গোড়ায় কিছু একটা আছে। সেটা আসলে কি? মানুষ না অন্য কিছু? সে বসে আছে না দাঁড়িয়ে আছে কিচ্ছু ঠিক মতোই দেখা যাচ্ছে না। কারণ সিসি ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে ঠিক অতটুকুই আপনাদেরকে আমি বলতে পারবো, কারণ ওখানে আমি উপস্থিত ছিলাম না। সম্পূর্ণটাই সিসি ক্যামেরার আয়ত্তে নেওয়া। যাই হোক, হচ্ছিল না, আবারও ঘটনায় চলে যাই। আজিজ সাহেব কৌতূহলবশত সামনে দিকে এগিয়ে যাচ্ছে। সামনে দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলো সামনে ওই ধোঁয়া দিয়ে যেন ভরে গিয়েছে। চতুর্দিকে যেন ধোঁয়াতে ভরে গিয়েছে। আজিজ সাহেব সামনে দিকে এগোনোর আর সাহস পাচ্ছে না। আজিজ সাহেব পা পা পিছনে পিছিয়ে আসতেছে। হঠাৎ করে পিছনে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে প্রচণ্ড লম্বা, অনেক লম্বা দেখতে। সে সামনে দিকে এগিয়ে আসতেছে। আজিজ সাহেব ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বলতেছে, কে আপনি? এখানে কি চান? আপনি কে? আপনার মুখটা দেখান। তার মুখটা অন্ধকার থেকে আলো নিয়ে এলো। নিয়ে এসে আজিজ সাহেব দেখে যেন তার সারা শরীরটা ঘেমে গিয়েছে। তার মুখটা খুবই লম্বা। তার চোখ দিয়ে যেন রক্ত টিপ টিপ করে বেয়ে বেয়ে পড়তেছে। আজিজ সাহেব জিজ্ঞেস করলো, কে আপনি? এখানে কি চান? আপনি কে? আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না, আমি এখানে আর কখনো আসবো না। সেই লোকটি খুবই ভয়ানক একটি হাসি দিয়ে উঠে বলল, আমি তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। রাত্রে এখানে যে আসে সে আর বেঁচে ফেরে না। তুই অনেক দিন যাবৎ এখানে আছিস না? তোকে অনেক দিন থেকে সুযোগ খুঁজতেছি মারার জন্য, কিন্তু পেরে ওঠেনি। আজ সুযোগ পেয়েছি, তোকে আর ছাড়বো না, তোকে মেরে ফেলবো। আজিজ সাহেব ওখান থেকে দৌড়িয়ে তার চেম্বারের ভিতরে ঢুকে চেম্বারের দরজাটি লেগে দিয়ে আজিজ সাহেব চেয়ারের উপরে বসে পড়েছে। আজিজ সাহেব যেন ঝিম মেরে গিয়েছে। সে কোনো কথা বলতেছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে একদিকে। আজিজ সাহেব বারবার মনে করতেছে সেই লোকটির মুখখানা, আর বলতেছে, এই লোকটিকে আমাকে কেন মারতে চায়? এরকম বিচ্ছিল মানুষ আমি কখনো দেখিনি। সে কি অন্য কিছু? সে কি আমাকে সত্যি মেরে ফেলবে নাকি? আজিজ সাহেব এসব কিছু ভাবতেছে। এর ভিতরেই সে সামনে দিকে তাকিয়ে দেখলো সে লোকটি সামনে দাঁড়িয়ে আছে। আজিজ সাহেব দেখে যেন তার সারা শরীরটা ঘেমে গিয়েছে। আজিজ সাহেব বলতেছে, আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব। সে লোকটি কোনো কথা বলে না। সে সামনে দিকে এগিয়ে আসতেছে। সে লোকটি সামনে দিকে আসতেছে আর আজিজ সাহেব পিছনে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে আজিজ সাহেব দেওয়ালের সঙ্গে তার পিঠটি ঠেকে গেল। সেই লোকটি আস্তে আস্তে তার কাজ বেলে চলে এলো। এসে আজিজ সাহেবের গলাটাই চেপে ধরল। আজিজ সাহেবের গলাটি চেপে ধরে আজিজ সাহেবকে ওপর দিকে
তুলতে লাগলো। আজিজ সাহেব ছটফট ছটফট করতেছে আর বলতেছে আমাকে ছেড়ে দাও। আজিজ সাহেব তো সেভাবে কথা বলতে পারতেছে না, কারণ যখন তার গলাটি চেপে ধরেছে, তার নিঃশ্বাস প্রশ্বাস অলরেডি বন্ধ হয়ে এসেছে। সে যেন বারবার ছটফট করতেছে আর বলতেছে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এখানে আর কখনো আসবো না, এবারের মতো আমাকে মাফ করে দিন। সে লোকটি তার গলাটি চেপে ধরে তাকে মেরে ফেললো। মেরে ফেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল অন্য এক জায়গায়। যাওয়ার আগে সেই লোকটি একটি কথা বলে গিয়েছিল। সে বলেছে এই স্টেশনে রাত্রে যে আসবে তারই একই হাল হবে। যে এখানে আসুক না কেন তাকে মরতেই হবে, তাকে কেউই বাঁচাতে পারবে না। যেখানে আসবে সেই মরবে। তাই ভালো চাইলে এখানে কেউ আসিস না, যদি আসিস তাহলে মরতেই হবে। একটি কথা মাথায় রাখিস, এখানে যে আসবে সে আর প্রাণ নিয়ে বেঁচে এখান থেকে যেতে পারবে না, বিষয়টা যেন মাথায় থাকে। তাই বলে লোকটা ওখান থেকে উধাও হয়ে গেল। সেই লোকটা ওখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো একজন সেই বন্ধ দরজার ভিতর দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করেই সে আজিজ সাহেবের কাছে এলো। এসে বলতেছে তোকে আমি বলেছিলাম এই ঘর থেকে বের হবি না, বের হলে তোকে মেরে ফেলবে। তুই আমার কোনো কথাই শুনিসনি, যার কারণে তোকে মরতে হলো। তুই যদি একটিবার ভেবে দেখতি এই বন্ধ ঘরে কে বা এলো, এসে আমাকে এভাবে বলে গেল, আমি না হয় বাইরে আর যাব না, আজকে রাতটুকুই তো ঘরের ভিতরে থাকবো, তাইলে হয়তোবা তুই বেঁচে থাকতি। এখন মরে গিয়েছিস, আর তোকে কে আসবে মারতে, তুই তো অলরেডি মরে গিয়েছিস। তাই বলে সে লোকটি ওখান থেকে উধাও হয়ে গেল। পরদিন সকালবেলা সারা গ্রামে সেই খবরটি ছড়িয়ে পড়েছে, স্টেশন মাস্টার আজিজ সাহেব নাকি মারা গিয়েছে। দলে দলে লোক যাচ্ছে স্টেশন মাস্টার আজিজ সাহেবকে দেখতে। আজিজ সাহেবের নিথর মৃতদেহটা মাটিতে পড়ে আছে। দলে দলে লোক যাচ্ছে আর দেখতেছে। কেউ ভুলতেও সন্দেহ করেনি যে একে কোনো একটা জিন বা আত্মা মেরেছে। সবাই মনে করেছে হয়তো বা স্ট্রোক করে মারা গিয়েছে। কিছুক্ষণ পরে পুলিশ এলো, এসে তদন্ত করতে লাগলো। হঠাৎ করে চোখ পড়লো তাদের সেই স্টেশনের সিসি ক্যামেরার উপরে। স্টেশনে সিসি ক্যামেরাটা দেখতে লাগলো। এর ভিতরে আমি যে পিছনে দাঁড়িয়ে গিয়েছি আমিও দেখতেছি। মূলত সেই সিসি ক্যামেরাতে থেকে পাওয়াগুলো ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি আমি। মূলত যেভাবে মৃত্যু হয়েছে আজিজ সাহেবের দেখে যেন আমার সারা শরীরটা কেঁপে উঠেছে, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। এত ভয়ানকভাবে মৃত্যু হয়েছে আজিজ সাহেবের, এরকম মৃত্যু যেন কারো না হয়। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, এসে গ্রামবাসীর মুখের কথাগুলো শুনতেছি আমি। গ্রামবাসীরা বলতেছে আমরা আজিজ সাহেবকে নিষেধ করেছিলাম রাত্রে যাতে বাইরে না বের হয়, কারণ এই স্টেশনটা ভালো না, এখানে পুরনো কিছু জিন আছে, যেই জিনগুলো এখানে রাত্রে কেউ এলে তাদের ক্ষতি করে থাকে, কারণ সেই জিনগুলো অনেক পুরনো। জিনেরা খুব একটা ভালো না, কারণ অনেক দিন আগে এখানে একটি দুর্ঘটনা হয়েছিল। সেই মূলত দুর্ঘটনাটির প্রতিশোধ নেওয়ার জন্যে জিনগুলো মাঝে মধ্যে এখানে এসে থাকে, এসে যাকে পায় তাকে মেরে ফেলে। মূলত আমার গ্রামবাসীদের মুখ থেকে এসব কথা শুনে আমি যেন অবাক হয়ে গিয়েছি। যাই হোক, আমি আর ঘটনাটি বড় করছি না, একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি। আশা করবো আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমি গুছিয়ে লিখতে পারিনি, যাই হোক শোন ভাই, আপনি গুছিয়ে নিয়ে নেবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
এই বলেই ভাই তার ঘটনাটি শেষ করেছে। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। যাই হোক, এরকম কোনো ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebazi00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সোহান ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি গল্প তুলে ধরলাম। গল্পটি জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাদের গ্রামের এক কোনায় একটি পুরনো ভাঙা বাড়ি ছিল। সেই বাড়িটাকে গ্রামবাসী সবাই ভূতের বাড়ি বলে চেনে। লোকমুখে শোনা যায় সেই বাড়িতে নাকি একটি বাচ্চা মারা গিয়েছিল। তারপর থেকেই সেই বাচ্চার কান্নার অবস্থা ওই বাড়িতে শোনা যায়। সেই বাচ্চারা নাকি সেই বাড়ির লোকজনকে আর থাকতে দেয়নি। তা এই বাড়ি ছেড়ে বা এই গ্রাম ছেড়ে বাইরে চলে গিয়েছে। তারা এখন বিদেশে আছে। বাংলাদেশে আর ভুলেও পা দেয় না। প্রায় 50 থেকে 55 বছর আগে থেকে এই বাড়িটা পড়ে আছে। সে বাড়িতে কেউ যায় না। মাঝে মধ্যে ওই বাড়ির আশপাশ দিয়ে যদি কেউ যায় তাহলে সে ওই বাচ্চার কান্নার অবস্থা শুনতে পায়। আমি আমার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধুদেরকে নিয়ে আমি ওই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালবেলা আমি সেই বাড়িটির বিষয়ে বেশ ভালোভাবে খোঁজখবর নেই। লোকমুখে শোনা গেল ওই বাড়িটি থেকে নাকি ঠিক রাত 12টার পর থেকে কোনো একটা বাচ্চা কান্না করে, সারা রাত কান্না করে সেই বাচ্চাটি। আমরা রাত 10টার দিকে রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে বাড়ির পাশে চলে এলাম। তখন বাজে প্রায় 11:30টার মতো। আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে একটু ঘুরে দেখলাম। বাড়িটিতে তেমন অস্বাভাবিক কিছু মনে হলো না। বাড়িটি পরিত্যক্ত অনেক দিন যাবৎ। ঘরের ভিতরে অনেক ময়লা জমে আছে। কিছুক্ষণ পরেই ঠিক 12টা বাজলো। 12টা বাজার সঙ্গে সঙ্গে কেউ একজন কান্না করতে লাগলো। আমি চতুর্দিকে খুঁজতে লাগলাম। একটি বাচ্চা কান্না করতেছে। সেই বাচ্চাটাকে আমি দেখতে পাই না। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজলাম। দেখলাম সিঁড়ির উপর দিয়ে একটি ছায়া হেঁটে যাচ্ছে। আমি ছায়াটিকে কিছু করতে লাগলাম। হাঁটতে হাঁটতে ছায়াটি ঘরে ঢুকে পড়ল। তারপর থেকে কান্নাটাও উদা হয়ে গেল। আমরাও ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঘরের ভিতরে ঢুকে বেশ ভালোভাবে দেখলাম ওই ঘরে আর কেউ নেই, কিন্তু একটি বাচ্চা ছায়া তো দেখলাম। সেই ছায়াটা কই গেল? আমরা ওই ঘর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আবারও সেই কান্নার অবস্থা বাড়তে লাগলো। মেয়েটি এবার খুবই জোরে কান্না করতেছে। আমি চতুর্দিকে খুঁজতেছি, মেয়েটিকে পাই না। কিছুক্ষণ পরে খুবই ভয়ঙ্করভাবে একটি চিৎকার আওয়াজ শুনলাম। চিৎকারটি বাড়ির ছাদ থেকে আসতেছে। আমরা দৌড়িয়ে বাড়ির ছাদে গেলাম। যে দেখি একটি মেয়ে, ছোট বাচ্চা মেয়ে ছাদের কার্নিশের উপরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটিকে বললাম, কে তুমি? ছাদের কার্নিশে কী করে? নেচে নামো, আমার কাছে এসো। মেয়েটি ওখান থেকে ঝাঁপ দিল। আমি দৌড়িয়ে ছাদের কার্নিশের কাছে গেলাম। নিচে তাকিয়ে দেখলাম মেয়েটি নিচে পড়ে আছে। মেয়েটির মুখ থেকে রক্ত পড়তেছে। আমরা দৌড়িয়ে নিচে গেলাম। নিচে যেটা দেখলাম এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিচে যেয়ে দেখলাম মেয়েটি ওখানে আর নেই। রক্তের ছিটে ফোটাও নেই কোনোটি। মনে হচ্ছে কেউ উপরে থেকে লাফ দেয়নি। এটা আগের মতনই আছে। চতুর্দিকে পাতা পড়ে আছে, ময়লাতে জাম মেরে আছে। আমরা তো হতভম্ব হয়ে গেছি। আমার বন্ধুরা আমাকে বলল, আমরা এখান থেকে চলে যাব, চল। আমি আমার বন্ধুদেরকে বললাম, কখনো না, এই
এই রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাব না। তাই বলে আমার বন্ধুরা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, চল আমরা খুঁজে দেখি মেয়েটি কই গেল। আমরা আবারও খুঁজতে লাগলাম, এক একজন এক এক দিকে ছড়িয়ে গেলাম মেয়েটিকে খুঁজে বের করার জন্যে। আবারও সেই কান্নার আওয়াজ, এবার যেন চতুর্দিক থেকে আসতেছে। আমরা মোটেও বুঝতে পারতেছি না কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসতেছে। আমরা বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম। আমার বন্ধুদেরকে ডাক দিলাম, তাদেরকে ডাক দিতে তারা আমার কাছে চলে এলো। আমি আমার বন্ধুদেরকে বললাম, আমাদের এই জায়গায় থাকাটা মোটেও ঠিক হবে না, চলো আমরা এখান থেকে চলে যাব। আমার বন্ধুরা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, চল এখান থেকে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে যাওয়ার জন্যে রওনা দিলাম। ইতিমধ্যেই পিছন থেকে কে একজন আমাকে ডাক দিল। আমি পিছন থেকে ঘুরিয়ে তাকিয়ে দেখলাম একটি ছোট বাচ্চা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটা কালো, সে সাদা কাপড় পরে আছে, চুলগুলা উস্কো খুস্কো, হাতের নখগুলা বড় বড়। মেয়েটিকে দেখে তো আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমার মাথাটা যেন চক্কর দিতে লাগলো। মেয়েটির মুখের দুই ধার দিয়ে রক্ত পড়তেছে, মেয়েটির গালগুলো থেকে রক্ত পড়তেছে, পুরো মুখটাই যেন উস্কো খুস্কো হয়ে আছে। তার মুখে শুধু কাটা ফাটার দাগ, রক্ত চুইয়ে চুইয়ে পড়তেছে। আমি মেয়েটিকে বললাম, বাবু তুমি এখানে কি করো, তোমার কি হয়েছে? মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, মেয়েটি কোনো কথা বলতেছে না। আমি মেয়েটির কাছ বিলে এগিয়ে গেলাম। মেয়েটির কাছ বিলে এগিয়ে যেতেই বাচ্চাটি ভয়ঙ্করভাবে একটি চিৎকার দিয়ে ওঠে। বাচ্চাটির চিৎকারে যেন পুরো বাড়িটা কেঁপে উঠেছে। আমি বাচ্চাটির দিকে তাকিয়ে আছি, আমি আর সামনের দিকে আগাই না। বাচ্চাটি আমাকে বলতেছে, তুই মরবি, তুই মরবি, তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার বন্ধুরা পাশ থেকে বলল, কে মারে আমরা এটাই দেখব। বাচ্চাটি ওখান থেকে হাতের ইশারা দিয়ে আমার ওই বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার অন্য বন্ধু বলতেছে, ওদের সঙ্গে কেন লাগছিস, রেখে ছেড়ে দে, আমাদেরকেও ছেড়ে দে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাচ্চাটি হেসে উঠে বলল, তোদেরকে তো ছাড়া যাবে না, তোদেরকে মরতেই হবে, তোদেরকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আমি বাচ্চাকে বললাম, তুমি আমাকে মেরে ফেলো, ওদেরকে যেতে দাও, ওদেরকে ছেড়ে দাও। মেয়েটি আবারও চিৎকার দিয়ে উঠে বলল, তোদের কাউকে ছাড়বো না, তোদের সবাইকে মরতে হবে, তোরা আজকে কেউ বাঁচবে না, সবাই মরবি। তাই বলে মেয়েটি দৌড়িয়ে এসে আমার গলাটি চেপে ধরে। আমি অনেক কষ্ট করে মেয়েটি হাতটা আমার গলা থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমরা ওখান থেকে পালানোর চেষ্টা করি। আমরা দৌড় দেই, গেটের কাছে যেয়ে দেখি গেটটি বন্ধ। আমরা কীভাবে বেরোবো বুঝতে পারি না। মেয়েটি ভয়ানক একটি হাসি দিয়ে উঠল, হাসি দিয়ে উঠে দৌড়িয়ে এসে আবারও আমার গলাটি চেপে ধরে, চেপে ধরে আমাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় ফেলে দেয়। আমি মেয়েটিকে অনেক রিকোয়েস্ট করি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটি আমাদেরকে ছাড়তে রাজি হয় না। আমরাও ওখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেলাম না। আমরা চতুর্দিকে খুঁজতে লাগলাম আর দৌড়তে লাগলাম। আমরা এক আল্লাহকে ছাড়া আর কারো কাছে সাহায্য কামনা করতে পারতেছি না। কেউ এখানে নেই যে আমাদেরকে সাহায্য করবে। আমরা চতুর্দিকে দৌড়চ্ছি আর খুঁজতেছি। এক পর্যায়ে একটি জানালার কাঁচ ভাঙা পেলাম। আমার বন্ধু দেখে আমাকে ডাক দিল। আমরা দৌড়ে সেই জানালা দিয়ে পালিয়ে বাড়িতে চলে আসি। তারপর থেকে আমরা এখন পর্যন্ত আর কখনো ওই বাড়ির আশেপাশেও যাইনি। ওই বাড়িটির কথা শুনলে যেন বুকের ভিতরটা কেঁপে ওঠে। আমরা অনেক কষ্টে বেঁচে ফিরেছি, আর ওই বাড়ির কাছে যেতে কখনো রাজি হয়নি। যাই হোক, আমার গল্পটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটা সবার মধ্যে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যাই হোক, গল্পটা তো ভালো লেগেছে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। শুধু লাইক দিলে হবে না, গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাই শেয়ার করবেন। আর একটি কথা বলবো,
আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলটি ছোট দেখে নাকি আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন না। যাই হোক, যদি ভালো লাগে তাহলে গল্পটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘুরে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutepaay00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09161356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি, ভূত। ভূতের বাড়ি, ভূতের বাড়ি।